এবং আমরা অনেক বেশি ভালো থাকবো আজকে যারা পুরো সেশনটা আমরা করব, কারণ আজকের এই গাইডলাইন সেশনটা আমাদের এতটাই 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 উপকারে আসবে, যেটা আসলে আমাদের জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, আমরা আজকের লাইভ সেশনটাকে অবশ্যই শেয়ার করব, মেনশন করব বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে। কারণ আজকে যারা টার্গেটই রেখেছেন যে আমার সমাজসেবার চাকরিটা লাগবে, তাদের জন্যই কিন্তু 4টা শর্ত জাস্ট দিব। এই 4টা শর্ত যারা মানবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার জব যদি কোনো কারণে মিস হয়, দায়ভার আমি নেব, কিন্তু 4টা শর্ত আপনাকে মানতে হবে। হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করে যদি আপনি বলেন যে আমার সমাজসেবার চাকরিটা কেন হলো না, তাইলে এর ব্যর্থতার দায় আপনার নিজেকেই নিতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের সেশনটা যেহেতু অনেক বেশি ইন্টারেস্টিং একটা সেশন হবে, আমি সবাইকে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে আজকে অ্যানাউন্সমেন্টটা করার পেছনে কিছু রিজন আছে। কারণ আমাকে প্রায় মিনিমাম 3 থেকে 400 স্টুডেন্ট মেসেজ করেছেন যে ভাই আমার সমাজসেবার চাকরিটা লাগবেই, ডু অর ডাই। কারণ কি জানেন, নিজ উপজেলায় আপনার পোস্টিং, নিজ জেলায় আপনার পরীক্ষা। অর্থাৎ আপনাকে কিন্তু এই সমাজসেবার পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসতে হবে না, আপনাকে এই সমাজসেবার পরীক্ষা দেওয়ার জন্য আপনার জাস্ট নিজের জেলাটায় যেতে হবে। নিজের জেলায় গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং কারা কোন পদে আবেদন করতে পারবেন, এবং প্রথমত যে 4টা শর্ত মানলে আপনার সমাজসেবার চাকরিটা কোনোভাবে মিসফায়ার হবে না, এটা নিয়ে কিন্তু আগে আমরা কথা বলবো। তার আগে আমরা আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই একটু যুক্ত হয়ে গেলেই কিন্তু আমি আমার সেশনটা শুরু করে দিব। সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব, এবং আমরা যারা ইতোমধ্যে যুক্ত হয়েছি আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব, একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব, আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমি আবারও বলতেছি, আজকের সেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে, কারণ আজকের সেশনটা একটা ইউনিক সেশন। আজকের এই সেশনে আমরা যারা আজকে কমিটমেন্ট করতে পারবো যে এই 4টা শর্ত আমি মানবো, তাদের দায়িত্ব আজকে আমি নেব। আপনার জব নিশ্চিত হবেই, আপনাকে পেছনে তাকানোর কোনো অপশন নেই, আপনি পেছনে তাকাবেনও না। আপনার টার্গেট আমার সমাজসেবার চাকরিটা নিতে হবে, কারণ আমার সামনে নিবন্ধনের সার্কুলার আসতেছে না, আমার সামনে অন্যান্য কোনো সার্কুলার আসতেছে না, যেহেতু সমাজসেবায় একটা বড় শূন্যপদ রয়েছে। আর এখানে যেহেতু আমি এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, বা হচ্ছে আমার অনার্স কমপ্লিট আছে, আমি যে কোনো পাশের একটা সার্টিফিকেট থাকলেই আবেদন করার সুযোগ পাচ্ছি। আমি এটাকে হাতছাড়া করব না, বিকজ পে স্কেল হয়ে গেছে, স্যালারি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এটা আমাদের জন্য লাগবে। আমাদের একটা সরকারি চাকরি হইলেই বর্তমানে আমরা কে সোনার হরিণ না ডায়মন্ডের হরিণ আমরা পেয়ে যাব। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, সবাই 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 সবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব। আর পাশাপাশি কে কোন জায়গা থেকে আমরা যুক্ত হয়েছে আজকের এই সেশনে আমরা একটু কমেন্ট করে জানিয়ে দেই, একটু কমেন্ট করে জানিয়ে দেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ইসলাম, মহিদুল ইসলাম আমাদের বাগেরহাট থেকে অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি রুবেল হোসেন রংপুর থেকে অংশগ্রহণ করেছেন, গোপালগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন। আমাদের কি মিমি আরা খাতুন, আচ্ছা, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সিলেট থেকে রুদ্র, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সেই শুধু ঠাকুরগাঁও থেকে। আমি দেখতে পাচ্ছি রেহানা জামান বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন। আমাদের মিষ্টি মোতাব্বির আহমেদ পিয়াস মহাখালী থেকে অংশগ্রহণ করেছেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা কি আলোচনার প্রেক্ষাপটে চলে যাব? আমরা আরেকটু অপেক্ষা করতে চাই, আমাদের সকল স্টুডেন্ট চলে আসুক, কারণ আজকে সেশনটা আমাদের করা বাধ্যতামূলক। এবং মজার ব্যাপার কি জানেন, আপনাদের জন্য কিন্তু আজকে আমি বইও রেডি করে রেখেছি। অর্থাৎ আপনাদেরকে যে এতদিন বলছিলাম যে আপনাদের জন্য সমাজসেবার ডেডিকেটেড সাজেশন বই রেডি করে ফেলেছি, এবং আলহামদুলিল্লাহ সবাই একটু শুকরিয়া আদায় করি তো যে আলহামদুলিল্লাহ সমাজসেবার বই রেডি। এই বইয়ের বাইরে আপনাকে একটা অক্ষরও পড়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাকে এতটুকু কনফার্ম দিতে পারি যে আপনি এই বইটা যদি শেষ করতে পারেন, এত সুন্দরভাবে টাইপ ভিত্তিক ভাবে সমাজসেবার প্রশ্নগুলোর আলোকে, সমাজসেবার বিগত প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে এমন ভাবে সাজানো হয়েছে বইটাকে, যে এই বইয়ের বাইরে আপনাকে আলাদা করে আর কোনো পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নাই, আলাদা করে আপনাকে কোনো ধরনের ইন্টেনশন মাথায় রাখারও কোনো প্রয়োজন নাই। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা আলোচনার প্রেক্ষাপটে চলে যেতে চাই। তার আগে আমি আবারও বলবো, একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে সবাই একটু মেনশন করে দেই, আর একটু শেয়ার করে আমরা একটু ডান লিখি। হ্যাঁ, শেয়ার করবো আমরা সবাই। আপনাদের কাছে তো আমি কিছু চাই না, একটু শেয়ারই চাইছি। তো আমি আপনাদেরকে হেল্প করব, আর আপনারা যদি একটু শেয়ার করতে না পারেন তাহলে হবে। আগে আমরা শর্তে চলে আসি। আমাদেরকে যে 4টা শর্ত মানতে হবে, এই 4টা শর্ত আমাদের জন্য মানা ফরজ।
কারণ এই 4টা শর্ত যদি আমরা মানতে পারি তাইলে কিন্তু আমরা সমাজসেবার চাকরিটা নিশ্চিত করতে পারবো। 1 নাম্বার শর্ত, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা 4টা শর্ত মানতে পারবেন আমাকে এই 4টা শর্তের পরে শুধুমাত্র ওয়াদা করবেন যে আমি মানতে চাই। জাস্ট যারা মানতে চান তাদের দায়িত্ব প্রপার ওয়েতে আমি নিব, নিজে রুটিন করে দিব, নিজে প্রতিদিন তদারকি করব, নিজে প্রতিদিন কারা পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে সবকিছু টেক কেয়ার নেব। কারণ আপনাকে একটা কড়া শাসনের মধ্যে রাখবো, একটা তাগিদের মধ্যে রাখবো। কারণ আপনাকে কড়া শাসনের মধ্যে না রাখলে যে সন্তানের বাবা মা সন্তানকে আগলে রাখে না, সন্তানকে নেচার শেখায় না, ওই সন্তান কিন্তু কুলাঙ্গার হয়। তো জব মেডিসিনের সাথে থাকতে গেলে আপনাকে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। আর এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা থাকবেন প্রত্যেকের জব কনফার্ম করে দেওয়ার দায়িত্ব আমার। কারণ যারা শর্ত মানবেন, যারা পড়াশোনা করবেন, তারা চাকরিও পাবেন। মাশাআল্লাহ, আমরা অনেক স্টুডেন্ট চলে এসেছে। আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে আসি। 1 নাম্বার শর্ত, যে শর্তগুলো বলবো এই শর্তগুলো কারা কারা মানতে পারবেন সাথে সাথে লিখবেন। মানতে পারবো মানতে পারবো মানতে পারবো, জাস্ট কমেন্ট করবেন মানতে পারবো, এতটুকুই আমি চাই, আর কিছু চাই না। 1 নাম্বার শর্ত, ভাই আমরা এই সমাজসেবায় কিন্তু সর্বোচ্চ সময় পাবো 4 মাস। কয় মাস? 4 মাস। এখন এই 4 মাসে কেউ যদি বলে যে না আমি আরো 1 মাস পরে প্রস্তুতি শুরু করব, তো সে 3 মাস প্রস্তুতি নেওয়ার ফলে যারা এখন থেকে প্রস্তুতি নিবে দিন শেষে তারা চাকরি পাবে। কারণ যারা অপেক্ষা করে তারা কখনো জব পায় না, কিন্তু যারা প্রস্তুতি সব সময় নিজেকে প্রস্তুত রাখার জন্য প্রস্তুতি নেয় তারাই দিন শেষে সফল হয়। তাহলে এই জায়গায় আমার কলিজার ভাই কলিজার বোনেরা, ডেইলি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমাকে পড়তে হবে, মাস্ট। এটা রুটিন আমি আপনাকে করে দিব। আপনাকে আমি একটা ডেইলি রুটিন করে দিব। এই ডেইলি রুটিনে আমার 5 থেকে 6 ঘন্টার একটা রুটিন থাকবে। এই রুটিন যদি আপনি মানতে পারেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সমাজসেবায় আপনি সর্বোচ্চ মার্কধারীদের মধ্যে একজন থাকবেন। কিন্তু আমরা যারা মানতে পারবো তারা একটু কমেন্ট করে ফেলি, মানতে পারবো মানতে পারবো মানতে পারবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, সবাই বলছেন মানতে পারবো। 1 নাম্বার শর্ত তাহলে আমরা সবাই মেনে নিচ্ছি, কে যে আমাকে ডেইলি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়তে হবে। আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়াশোনা করে আমি কখনোই এই 4 মাসের প্রস্তুতি দিয়ে আমি সমাজসেবার জবটা নিশ্চিত করতে পারবো না। কারণ আমার সামনে এত বড় এতগুলো পদ সংখ্যা যুক্ত সার্কুলার শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সমাজসেবা। সো এটাকে আমি আইডেন্টিফাই করে যদি পড়াশোনা করতে চাই তাহলে আমাকে স্পেসিফিক একটা রোড ম্যাপ মেইনটেইন করে পড়াশোনা করতে হবে, স্পেসিফিক একটা সিস্টেম মেইনটেইন করে আমাকে পড়াশোনা করতে হবে। তাছাড়া আমার কাছে সফলতা আসবে না, আমার কাছে সফলতা আসবে না। যে আমার থেকে বেশি পড়াশোনা করবে দিন শেষে সেই সফল হবে। সো এখানে আমাকে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম পড়াশোনার টেবিলে থাকতে হবে। মাশাআল্লাহ, আমরা সবাই ওয়াদা করেছি মানতে পারবো। 2 নাম্বার শর্ত, খুবই মনোযোগ দিয়ে 2 নাম্বার শর্তটা আমরা মেইনটেইন করব। আমি আপনাদেরকে বলতেছি যে আমি আপনাকে যা দিব, যে বই দিব, এর বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। আমরা কেন চাকরি পাই না জানেন? কেন চাকরি পাই না? এটার উত্তর একটাই, আমার পড়ার টেবিলে অনেকগুলো বই থাকার কারণে আমি চাকরি পাই না। এই অনেকগুলো বই যে কতটা ক্ষতিকর এটা আপনাকে আমি জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরেন আপনার টেবিলে 400 পৃষ্ঠার একটা গাইড বই আছে, আবার আরেক প্রকাশনীর আরেকটা বই আছে 400 বা 500 পৃষ্ঠার, আরেক প্রকাশনার আরেকটা বই আছে। আপনি কি করলেন? একটার 20 পেজ পড়লেন, পড়ার পর মনে হচ্ছে যে না এই বইটার থেকে মনে হয় এটা গুরুত্বপূর্ণ। আপনি কি করলেন? ওই বইটাকে স্কিপ করে আরেকটা বই পড়া শুরু করলেন। এটার 50 পেজ পড়লেন, আবার মনে হচ্ছে যে না এই বইটা না ওই বইটা আমার মনে হয় আমার জন্য বেটার হবে। আপনি কি করলেন? ওই বইটা পড়াশোনা শুরু করলেন। আলটিমেটলি এভাবে পড়তে 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 কোনো বই শেষ করা হয় না। দিন শেষে আমাদের প্রস্তুতি প্রপার ওয়েতে আর হয়ই না। এই জন্য আমি বলবো দিন শেষে প্রস্তুতির জন্য আপনার একটা গুছালো বই দরকার, যেটা আমি আপনাকে দিব। এটা মেনটেন করতে হবে, এটা মানতে হবে, এটার বাইরে 1 অক্ষর পড়ার দরকার নেই। হ্যাঁ, আমার এটা পড়া শেষ, এখন মনে হচ্ছে আমার অতিরিক্ত কিছু নেওয়া দরকার, অতিরিক্ত কিছু মাথার মধ্যে গ্যাদার করা দরকার, তাইলে আমি সেক্ষেত্রে ব্যাপারটা আলাদাভাবে মেনটেন করব। তাহলে আপনাদের জন্য আমি যে সুপার ডেডিকেটেড ভাবে এই যে আপনার বইটা সাজাইছি, এই বইটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। কলিজা ঠান্ডা হয়ে যাবে, এতটা বেশি বিশ্লেষণ ধর্মী ভাবে আমি আপনাদের জন্য বইটা সাজাইছি। টাইপ ভিত্তিক ভাবে সমাজসেবার প্রশ্নগুলো রাখছি, 2024-25 যে আপডেট কোশ্চেন গুলো রয়েছে, আপডেট কোশ্চেন গুলোর আলোকে এত সুন্দর ভাবে টাইপ ভিত্তিক ভাবে সাজানো হয়েছে যে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর বাইরে আপনাকে কোনো কিছু পড়ার দরকার নেই। কিন্তু আপনি বাইরে রাগডুম বাগডুম গরডুম বিভিন্ন বই নিয়ে যদি এখন আপনি উল্টাপাল্টা পড়াশোনা শুরু করেন তাহলে আপনার চাকরি হবে না, কোনো বই শেষ করতে পারবেন না, দিন শেষে আপনার চাকরি হবে না। আপনি যাকে ধরবেন ওকে বলবেন তোকে আমি শেষ করেই ছাড়বো, কারণ তোকে শেষ না করলে
আমার প্রপার প্রস্তুতি হবে না। বাজারের যে কোনো একটা বইও যদি আপনি হাতে নেন, তারপরও একটা জিনিস মাথায় রাখবেন, যেটা ধরবেন ওটাকে শেষ করেন। কিন্তু বাজারের অনেকগুলো বই একই ধর্মের রাখলে একটা পড়বেন 10 পেজ, আরেকটা 15 পেজ, আরেকটার 20 পেজ, আলটিমেটলি এভাবে পড়াশোনা হয় না। এই জন্য বই যারা কম রাখে টেবিলে, দিন শেষে তারাই সফল হয়। এত বেশি বই রাখার দরকার নেই, আপনাকে লিমিটেড বই রাখতে হবে নিজেকে প্রস্তুত করার জন্য। বলেন এই জিনিসটা, হ্যাঁ বই অলরেডি রেডি, এই জিনিসটা কারা কারা মেনটেন করবো? আমি যা বলবো তার বাইরে একটা অক্ষর পড়ার দরকার নেই, এটা মানবো কারা কারা? একটু কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে। 3 নাম্বার, মোবাইল আসক্তি বন্ধ করে রুটিন মেনে পড়ার টেবিলে থাকতে হবে। রুটিন মেনে পড়ার টেবিলে থাকতে হবে। মোবাইল আসক্তি কি বলছি? ধরেন আমরা হচ্ছে খুব খারাপ, আমরা যখন মোবাইলটা হাতে নেই, এই মোবাইল আমার ফেসবুকিং করে কিভাবে 4 ঘন্টা নষ্ট করলো, ইউটিউবিং করে কিভাবে 5 ঘন্টা সময় নষ্ট করলো, আমরা নিজেরও বুঝি না। মোবাইলের জন্য আমরা স্পেসিফিক একটা টাইম দিয়ে দিব, ওই টাইমের বাইরে আমরা মোবাইল ইউজ করব না। কারণ মোবাইলের মিস ইউজের কারণে আমাদের যে কি পরিমাণ সময় নষ্ট হয়, একজন সুপার ডেডিকেটেড এবং ট্যালেন্টেড স্টুডেন্টেরও দৈনন্দিন ইউটিউব এবং ফেসবুক মিনিমাম 6 ঘন্টা নষ্ট করে। অথচ এই 6 ঘন্টার যদি অর্ধেক সময় এসে পড়ার টেবিলে থাকে, তাও তার দ্বারা সফলতা আনা সম্ভব। কিন্তু আপনি ফেসবুক ইউটিউবে একমাত্র চাকরি পাওয়ার জন্য আপনার যা দরকার তার কিছুই পান না, শিখি ভাগও পান না। এই জন্য আপনাকে এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে নির্দিষ্ট রুটিন মেনটেন করে ডেইলি পড়ার টেবিলে থাকতে হবে। আর মোবাইল সর্বোচ্চ আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা নির্দিষ্ট টাইমে ব্যবহার করবেন। সেটার জন্য আমি আপনাকে টাইম বলে দেব, সেটার জন্য আমি আপনাকে টাইম বলে দেব। আমি আশা করছি বুঝতে পেরেছি, বুঝাইতে পারছি। এবার আসি 4 নম্বর শর্তটা, খুবই অ্যামেজিং। 5-6 ঘন্টার পড়ার ওপর ডেইলি সঠিক সময়ে পরীক্ষা দিতে হবে। সঠিক সময়ে পরীক্ষা কেন দিবেন? আপনাকে আমি যে রুটিনটা দিব 5 থেকে 6 ঘন্টার, এই 5 থেকে 6 ঘন্টায় আপনি যা পড়বেন তার উপর আমি কি করব? আপনার পরীক্ষা নিব। আপনি এই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। এই পরীক্ষায় অ্যাটেন্ড করলে আপনার কাজ শেষ। আপনাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। কারণ যারা পরীক্ষা দেয় না, তারা পরীক্ষার হলে গেলে, অরিজিনাল পরীক্ষার হলে গেলেও তারা ভালো মার্ক অর্জন করতে পারে না। যে যত বেশি পরীক্ষা দেয় তার সাহস তত ভালো হয়, এবং সে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে গিয়ে কখনো ঘাবড়ায় যায় না, সে আরামসে দিদারসে পরীক্ষা দেয়। এই জন্য যত বেশি পারা যায় পরীক্ষায় যুক্ত হতে হয়, যত বেশি পারা যায় পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে চর্চায় রাখতে হয়, নিজের ঘাটতিগুলোকে বুঝতে হয়। এই 4টা শর্ত আমাকে মানতে হবে। কারা কারা এই 4টা শর্ত মানবো একটু কমেন্ট করেন। মানতে পারবো, জাস্ট বলতে হবে 4টি শর্ত মানতে পারবো, এতটুকুই। এরপরে আসেন, এই দেখেন, এই যে এই বইটাই আপনাদের জন্য সাজানো হয়েছে। নাম কি দিয়েছি দেখছেন? জব উইনার্স হ্যান্ডবুক। এই জব উইনার্স হ্যান্ডবুক, এটা সমাজসেবা অধিদপ্তর নিয়োগের সহায়িকা একটা বই। এইটাকে আমরা এত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়েছি, যেটা দেখার পর আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এতটা ইনফরমেটিভ ভাবে এবং গুছানো পদ্ধতিতে। আপনারা একটা জিনিস ফিল করেন তো, এই যে প্রাইমারি যে পরীক্ষাটা গিয়েছে, এই প্রাইমারিতে আমাদের হাইলাইটস থেকেই প্রায় 90টা প্রশ্নের মধ্যে একদম হুবহু 80+ মার্ক কমন ছিল। যারা প্রাইমারির কোর্সে ছিলেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন। এমন কেউ আছেন যারা প্রাইমারি কোর্সে ছিলেন এবং আপনি বই পেয়েছেন, কিন্তু আপনি বইটা পুরো শেষ না করার কারণে আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল? এরকম কেউ থাকলে আমাকে একটু কমেন্ট করবেন। তো আমরা যারা গবেষণা করি, আমরা গবেষণা করে আপনাদেরকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করি। এই 4টা শর্ত মানতে হবে। এই বইটা আপনাদের জন্য আমি সাজিয়েছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই জায়গায় কে কোথায় আবেদন করতে পারবেন এটা আমি একটু হালকা বলে আমি বইয়ে চলে যাব, যে আপনাদের জন্য আমি কি সুন্দর করে বইটা সাজিয়েছি। এই জায়গায় যদি আপনি দেখেন, এই জায়গায় আপনার যদি 8ম বা এসএসসি পাস হয়ে থাকেন আপনি, তাও কিন্তু আপনি 4র্থ গ্রেডের চাকরিতে আবেদন করতে পারবেন। আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন, তাও কিন্তু 11 থেকে 20তম গ্রেডের চাকরি আবেদন করতে পারবেন। 3 বছর সমানে যদি আপনার সার্টিফিকেট থাকে, তাও কিন্তু আপনি এখানে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডে আবেদন করতে পারবেন। ডিগ্রি পাস থাকলেও কিন্তু আপনি এখানে 11 থেকে 20 গ্রেডে আবেদন করতে পারবেন। আপনার যদি ডিগ্রি বা 2 বছরের মাস্টার্স কমপ্লিট থাকে, তাহলে আপনি সব জায়গায় আবেদন করতে পারবেন। আবার যদি আপনার অনার্স বিএসসি ফাজিল 4 বছরের থাকে, সব জায়গায় আবেদন করতে পারবেন। মাস্টার্স স্নাতকোত্তর থাকলেও আপনি সব জায়গায় আবেদন করতে পারবেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়, এই যে বিগত সালের দেখেন আমি কি করছি এখানে, সমাজসেবার প্রথমে যে কাজটা করছি দেখেন, এই জায়গায় প্রথমে আপনাদের কনফিউশন মুক্ত করার জন্য এখানে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিন্তু আগে রেখে দিয়েছি। আপনি যদি একটা জিনিস দেখেন, এখানে সমাজসেবায় যে প্রশ্নগুলো আসছে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাও আছে কিন্তু এখানে। আপনাকে আমি জাস্ট দেখেন,
আপনি কেন ব্যাখ্যা দিচ্ছি? কারণ আপনার টার্গেট সমাজসেবা। আপনার যদি সমাজসেবার সিস্টেমটা সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে আপনি কিভাবে পড়াশোনা করবেন? প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আছে, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এইভাবে শুধুমাত্র প্রশ্নই রাখছি এখানে মনে হয় 70 পেজের, শুধু বিগত বছরের আপডেট প্রশ্ন 2024 এবং 25 এবং 26 সালের আপডেট যে প্রশ্নগুলো আসছে, এবং সমাজসেবার প্রশ্নগুলো শুরুতে দেওয়া। এবার যদি আমি আপনার একদম লেকচার ওয়াইজ আলোচনায় চলে যাই, তাইলে দেখেন লেকচার ওয়াইজ আলোচনায় আমি চলে যাই। এই লেকচার ওয়াইজ আলোচনায় যদি আমরা চলে যাই, লেকচার ওয়াইজ আলোচনায় আমরা একটু নিচে নামতে হবে। আমরা এখানে পৃষ্ঠাটা মনে হয় একটু 77 দিতে হবে। আমরা হচ্ছে 77 পৃষ্ঠায় দেখি আসলে কি আছে। আচ্ছা, 77 পৃষ্ঠাও পার হইতে হবে। এই দেখেন, এরপরে আবার প্রশ্ন, এই যে 2025 সালের প্রশ্নগুলো কিন্তু সব আপডেট প্রশ্নগুলো আমরা রেখে দিয়েছি। কেন? এখানে শুধু দেখেন আপনি 82, 83 পৃষ্ঠা, 84 পৃষ্ঠা পর্যন্ত শুধু বিগত বছরের প্রশ্নগুলোই রাখছি। এবার আসেন, এই যে লেকচার শুরু হয়ে গেছে আমাদের, 1 নাম্বার লেকচার দিয়ে আপনাদেরকে আমি পুরো জিনিসটা দেখাই যে আসলে কতটা সুন্দর করে সাজাইছে, যাতে করে আপনাকে বাজারের আর অন্য কোনো দিকে বিন্দু পরিমাণ কোনো নজর দেওয়ার কোনো প্রয়োজন না হয়। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, জাস্ট আমরা 1 নাম্বার একটা লেকচার, এই দেখেন লেকচার 1। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, লেকচার 1 যখন আপনি শুরু করবেন, লেকচার 1 এর শুরুতে আগে বেসিক আলোচনাগুলো সুন্দরভাবে দেওয়া, এই যে বেসিক আলোচনাগুলো দেওয়া। এরপর এখানে আপনার সমাজসেবা বলি বা অন্যান্য 10 থেকে 20তম গ্রেডের যে প্রশ্নগুলো আছে, বিসিএ যে প্রশ্নগুলো আছে, সবগুলো টপিক ওয়াইজ দেওয়া। এরপরে দেখেন সাধু ও চলিত ভাষার পার্থক্য, সুন্দর করে বেসিক দেওয়া, প্রশ্ন দেওয়া। এরপরে যদি আপনি দেখেন যে তথ্যে যাবেন, প্রথমে বেসিক দেওয়া, প্রশ্ন দেওয়া। এরপরে আপনি বাংলা ব্যাকরণে যাচ্ছেন, বেসিক দেওয়া, প্রশ্ন দেওয়া। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে যাচ্ছেন, বেসিক দেওয়া, প্রশ্ন দেওয়া। অক্ষরে যাচ্ছেন, অক্ষরের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া এবং বিগত বছরের প্রশ্ন দেওয়া। এভাবেই প্রতিটা অধ্যায়কে নিখুঁতভাবে সাজানো হয়েছে। আপনি ধ্বনি বা বর্ণ মুখস্থ করে ফেলুন খুব দ্রুতই, এই জিনিসগুলো এক জায়গায় দেওয়া এবং বিগত বছরের প্রশ্নগুলো আবার নিচে সুন্দর করে দিয়ে দেওয়া। এভাবে শুধু বাংলা না, ইংলিশ, ম্যাথ, জিকে, প্রতিটা সাবজেক্ট সেম প্যাটার্নে সাজানো। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই যে বইটা দেখতেছেন, এটা যে আসলে কতটা অ্যামেজিং এবং কতটা ইনফরমেটিভ ভাবে আমরা সাজাইছি, এটা আসলে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। আমরা যদি একটু আমাদের প্রপার আবার স্লাইডের দিকে একটু মনোযোগ দেই, দেখেন আমরা যদি আমাদের একটু প্রপার স্লাইডের দিকে একটু মনোযোগ দেই, আমাদের এই যে আমরা যে স্লাইডটা রেখেছিলাম, এই স্লাইডের দিকে আমরা একটু মনোযোগ দিব। দেখেন, হ্যাঁ, আমাদের স্লাইডটা কোথায় গেল? ও, এই যে পাওয়ার পয়েন্টে আছে। এই জায়গায় আসি আমরা আরেকটু, আমরা এই জায়গায় আরেকটু আসি। তাহলে এটা হচ্ছে আপনার যোগ্যতা। এরপরে আসেন, আপনি জানেন কি একটু পরিশ্রম বা কৌশল অবলম্বন করলে আপনি সরকারি চাকরি লুফে নিতে পারবেন। কৌশলটা আমি পুরো বলে দেবো আপনাকে। কৌশলের বাইরে আপনাকে এখানে কোনো কাজ করার দরকার নেই, আপনি জাস্ট এখানে কৌশলী হবেন। কি হবেন? কৌশলী হবেন। স্যার আপনাকে আজকে মিরপুরে দেখলাম, অনেক মানুষ ছিল তাই দেখা করতে পারলাম না। আচ্ছা, পরে দেখা হবে ইনশাআল্লাহ। আমি মিরপুরেই থাকি, আমাদের সরাসরি অফিসে এসেও আপনারা কিন্তু সমাজসেবার কোর্সটা সম্পন্ন করতে পারবেন। এবার আসি 3 থেকে 4 মাসে দৈনিক, এটা ভুল কনসেপ্ট। এখানে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়তে হবে, 5 থেকে 6 ঘন্টা পড়ার টেবিলে থাকতে হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদের এখানে মেনটেন করাবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনাদের ভেতরে আমি তৈরি করাই দিব। টাইম ম্যানেজমেন্ট সিস্টেম, এই টাইম ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি আমি আপনাদেরকে একটু জাস্ট বলে দেই। টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে, আপনাদেরকে আমি রুটিনটাও কিন্তু ওইভাবেই করছি। আপনাকে একটু ভোরে ওঠার অভ্যাস করতে হবে। ভোরে ওঠার অভ্যাস করতে হবে কেন জানেন? ভোরে ওঠার অভ্যাসটা এই জন্য করতে হবে যে গড গিফটেড, সৃষ্টিকর্তা থেকেই প্রদত্ত। ভোরবেলা আমাদের মাথা থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যে হরমোনটা দিনের বেলার পড়ার থেকে 3 থেকে 4 গুণ মাথাকে অ্যালার্ট রাখে এবং পড়াশোনাকে মনে রাখতে সাহায্য করে। এই জন্য ভোরবেলায় উঠার অভ্যাসটা করতে হবে, এই জন্য যে অন্তত বাংলা আর জিকে এই দুইটা সাবজেক্টকে আমি শুধুমাত্র ভোরে পড়বো, আর বাকি দুইটাকে আমি দিনের বেলা পড়বো বা রাতে পড়বো, কোনো সমস্যা নেই। এই বাংলা আর জিকের জন্য হলেও আমাকে ভোরে উঠতে হবে। আপনি দেখবেন হাফিজিয়া মাদ্রাসায় কুরআনদেরকে ভোরে উঠানো হয়, কেন জানেন? ভোরবেলা কুরআন তারা পড়ার পর কুরআনটা একদম হ্যাবস হয়ে যায়, মুখস্থের মতো হয়ে যায়, মুখস্থের মতো হয়ে যায়। কারিশমাটিক একটা ব্যাপার, গড গিফটেড একটা পাওয়ার এখানে চলে আসে। এই জন্য ভোরে উঠার অভ্যাস করতে হবে। এবং ধরেন
টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে মেনটেন করবেন আজকের পর থেকে? ধরেন আপনি ভোরে উঠছেন 6টায়, আপনি বললেন ভোর 6টায় আমি ঘুম থেকে উঠলাম, 6টা থেকে 8টা আমি কি করব? বাংলা পড়বো। বা আমি 5টা 30-এ উঠছি, 5টা 30 থেকে 6টা পর্যন্ত আমি রেডি হইলাম, কি হাত মুখ ধুইলাম, নামাজ পড়লাম, বা আমি একটু হাঁটাহাঁটি করলাম, এরপরে পড়ার টেবিলে বসলাম। 6টা থেকে 8টা আমি বাংলা পড়লাম। 8টা থেকে 9টা আমি কি করলাম? জিকে পড়লাম। ব্যাস, আমার মনে হচ্ছে যে একটু শরীরটা দুর্বল লাগতেছে, যদি আমি একদম ফ্রি থাকি তাহলে আমি 9টা থেকে কি করলাম? 10টা বা 11টা পর্যন্ত একটু হালকা রেস্ট নিলাম। নেই রেস্ট, সমস্যা নেই। আর যদি কারো অফিস থাকে 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করেন, কিন্তু টাইম ম্যানেজমেন্টের মধ্যে চলে আসেন যে 9টা থেকে 6টা আমার অফিস করতে হবে। যারা গৃহিণী তারা কয়টার সময় রান্না করবেন সেটাও লিখে ফেলেন। 11টার সময় ঘুম থেকে উঠলাম, 11টা থেকে 1টা পর্যন্ত আমি কি করলাম? কোশ্চেন ব্যাংক সলভ করলাম, কোশ্চেন ব্যাংক সলভ করলাম। এরপরে আমার 1টা থেকে 3টা পর্যন্ত আমি কি করলাম? গোসল করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, সব কাজ করলাম। 3টা থেকে 5টা আমি কি করলাম? বন্ধুদের সাথে আড্ডা দিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, সমস্যা নেই, দেন না। এরপরে 5টা থেকে 7টা পর্যন্ত আমি কি করলাম? আমি এখানে ম্যাথ প্র্যাকটিস করলাম, ম্যাথ প্র্যাকটিস করলাম। 7টা থেকে 9টা আমি কি করলাম? এখানে আমি ইংলিশ প্র্যাকটিস করলাম। এরপরে 9টা থেকে 10টা আমি খাওয়া দাওয়া করলাম, আদার্স এক্সেট্রা, এরপরে আমি ঘুম দিলাম। ব্যাস, আমার কাজ শেষ। আপনি যদি এভাবেও পড়েন, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলেন, ঘুরলেন, ফিরলেন, আদার্স এক্সেট্রা, যা খুশি তাই করলেন, তাও আপনি দেখেন তো, তাও আপনি দেখেন তো কয় ঘন্টা পড়া হয়? 6টা থেকে 8টা কয় ঘন্টা? 2 ঘন্টা। 8টা থেকে 9টা 1 ঘন্টা। কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। এরপরে 11 থেকে 1টা 11, 12, 1, এখানে 2 ঘন্টা। এরপরে আসেন 1টা থেকে 3টা বাদ, 3টা থেকে 5টাও বাদ, 5টা থেকে 7টা আরো কয় ঘন্টা? 2 ঘন্টা। এর 7টা থেকে 9টা আরো কয় ঘন্টা? 2 ঘন্টা। দেখেন 2 2 4 6 7 8 9 10, তাহলে এখানে 2 2 2 2 8 9 ঘন্টা। তাও কিন্তু আপনার এখানে 9 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। আমি আপনাকে 6 ঘন্টা পড়তে বলছি। সব কিছু করার পরেও আপনি 9 ঘন্টা পড়তে পারতেছেন, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি। দেখেন আপনাকে কিন্তু আমি ঘোরারও সময় দিচ্ছি। এই যে আপনাকে আমি 3টা থেকে 5টা বন্ধুদের সাথে আড্ডা দিতে বলছি, আপনাকে কিন্তু 1টা থেকে 3টা আমি পড়তে বলিনি, আপনাকে গোসল খাওয়া দাওয়া করতে বলছি। আমি কিন্তু 9টা থেকে 11টা এখানে আরো 2 ঘন্টা আপনাকে রেস্ট নিতে বলছি। কিরে ভাই, এখানে আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন, সমস্যা নেই, কিন্তু এরকম একটা টাইম ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিজের জীবনটাকে নিয়ে আসার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্র বা জাপানের মানুষগুলো এত উন্নত কেন জানেন? তারা সময়কে অনেক বেশি ভ্যালু দেয়, তারা সময়কে অনেক বেশি মূল্যায়ন করে। হ্যাঁ, এসএসসি পাশে আবেদন করা যাবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন আপনি। কাউসার আহমেদ ইন্টার পাস, এসএসসি পাস, সব পাশে আবেদন করতে পারবেন, এটা নিয়ে আমি আলোচনা করেছি। তাইলে এখানে আপনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এই সুযোগটাকে আমরা হাতছাড়া করব না, এবং টাইম ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এসে যাতে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি। আমি আবারও বলতেছি, 4টা শর্ত যারা মানবেন তাদের দায়িত্ব আমি নিচ্ছি, তাদের দায়িত্ব আমি নিচ্ছি। আপনাদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের সাথে লেগে থাকার দায়িত্ব আমার। অতপ্রতভাবে আপনাদের সাথে আমি লেগে থাকবো, কার কোথায় ঘাটতি আমি খোঁজ খবর নিব, এবং আপনাদের প্রতিটা জিনিসের মধ্যে আমার হস্তক্ষেপ থাকবে। আপনাদেরকে আমি আজ ছেড়ে দিব না, আপনাদেরকে আমি অনেক ছেড়ে দিয়ে দেখছি। ছেড়ে দেওয়া একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে আমি ছেড়ে দিছি মানে আপনি সময়টাকে হেলায় বেলায় নষ্ট করবেন। একটা জিনিস মাথায় রাখেন তো, যে বাবার ছেলে শাসনে থাকে না, ওই বাবার ছেলে বা ওই বাবার মেয়েটা নষ্ট হয়ে যায়, কুলাঙ্গার হয়ে যায়। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলবো যে এখানে জব মেডিসিন আপনার একটা কোর্সের জন্য কোর্সের বাবা মা হিসাবে এখানে কাজ করতেছে। সো এখানে আপনাকে কথা শুনতে হবে, আপনি কথা না শুনলে আপনি সফল হতে পারবেন না।